আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ ছত্র নন্দলাল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 5টি। একে আছে গৌতম বুদ্ধ জন্মেছিলেন, এটা হবে শাক্য বংশে। 2 হর্ষবর্ধন সিংহাসনে বসেন, এটা আছে 606 খ্রিস্টাব্দে। এরপর 3 আছে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হয়, এটা আছে গোত্র। এরপর 4 হচ্ছে মহাজনপদগুলি গড়ে উঠেছিল, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপর 5 পিটক কথার মানে হলো ঝুড়ি। 6 রুদ্রদামন ছিলেন, এটা হচ্ছে শক শাসক হবে। এরপর 7 আছে গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা হলো এটা উপনয়ন হবে। এরপর 2 থেকে আছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। একে আছে জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়, জাদুমন্ত্রের সংকলন অথর্ববেদে পাওয়া যায়। 2 আছে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন, ঋগ বৈদিক যুগে প্রধান দেবতা ছিলেন যুদ্ধের ও বৃষ্টির দেবতা। এরপরে 3 আছে একটি গণরাজ্যের নাম লেখো, একটি গণরাজ্যের নাম হলো মল্ল। এরপর 4 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর 5 নালন্দা মহাবিহার কোন গুপ্ত সম্রাটের আমলে তৈরি হয়, নালন্দা মহাবিহার প্রথম কুমারগুপ্ত সম্রাটের আমলে তৈরি হয়। 6 পঞ্চম মহাব্রতের পঞ্চম ব্রতটির নাম কি, এটা হবে ব্রহ্মচর্য নীতি। এরপর 7 কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজুল কথফিসেস। এরপরে 3 রেগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। একে আছে স্নাতক কাদের বলা হতো, বৈদিক যুগের শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষালাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল, বিশেষ স্নান থেকেই স্নাতক কথাটি এসেছে। 12 বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো, এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। এরপরে 2 আছে দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো, দ্বাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ, জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল, এর একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। এরপরে 3 আছে মহাকাব্য কি, মহাকাব্য কথার অর্থ মহৎ বা মহান কাব্য বা কবিতা। কোনো বিশেষ ঘটনা, দেবতা বা বড় রাজবংশের শাসককে কেন্দ্র করে মহাকাব্য লেখা হতো। মহাকাব্যে মূল বিষয়বস্তুর সঙ্গে ভূগোলের গ্রহ নক্ষত্রের পাশাপাশি সমাজ জীবনের নানা দিক যথা যুদ্ধ, রাজনীতি, উৎসব ইত্যাদি আলোচিত হতো। সমগ্র মহাকাব্য 7 থেকে 8টি সর্গ বা অধ্যায়ে ভাগ করা হতো। মূল ঘটনা বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নামকরণ করা হতো। এরপরে 4 আছে পুরুর রাজত্ব কোথায় ছিল, তাকে কে বন্দি করেন, পুরুর রাজত্ব ছিল ঝিলাম ও চেনাব নদীর দুটির মাঝে পুরুর রাজত্ব ছিল, তাকে বন্দি করেছিলেন ম্যাসিডনের রাজা আলেকজান্ডার। এরপর 5 আছে সমুদ্রগুপ্তের রাজ্যজয় সম্বন্ধে লেখো, এর উত্তরটি হলো সমুদ্রগুপ্তের রাজ্যজয়। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড় আকার ধারণ করেছিল। তিনি উত্তর ভারত, দক্ষিণ ভারত, আটবিক রাজ্য সহ অনেক রাজ্য জয় করেন। উত্তর ভারত জয়, উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করে তিনি তাদের রাজ্য দখল করেন। দক্ষিণ ভারত জয়, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে প্রথমে যুদ্ধে হারিয়ে দেন এবং পরে তাদের রাজ্য ফিরিয়ে দেন। এই রাজ্যগুলো সমুদ্রগুপ্তের করদ রাজ্য হয়েছিল, অর্থাৎ সমুদ্রগুপ্ত ওই রাজ্যের রাজাদের কাছ থেকে কর পেতেন।
এরপর আটবিক রাজ্য জয়, সমুদ্রগুপ্ত মধ্য ভারতের অরণ্য রাজ্য বা আটবিক রাজ্যগুলিও জয় করেছিলেন। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে আছে টিকা লেখো 10 রাজা যুদ্ধ। ঋগ্বেদে যেসব যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজা যুদ্ধ। যুদ্ধের দুটি পক্ষ। এই যুদ্ধ হয়েছিল ভারত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য, পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠীর রাজা মিলিত জোটের। যুদ্ধের কারণ, রাজা সুদাস বিশ্বামিত্রকে প্রধান পুরোহিত পদ থেকে সরিয়ে বশিষ্ঠকে পুরোহিত নিয়োগ করলে যুদ্ধ বাধে। তাছাড়া নদীর জল ও জমি দখলের জন্য তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। যুদ্ধের ফল, এই যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা সুদাস জয়ী হয়েছিলেন। অনেকে বলেন ভরত গোষ্ঠীর নাম থেকে আমাদের দেশের নাম ভারত হয়েছে। এরপরে 2 আছে দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে 2 ভাগে ভাগ হয়ে যায়। দিগম্বর জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন, এর জন্য এদের দিগম্বর বলা হয়। শ্বেতাম্বর জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। এরপরে 3 আছে কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করতেন। এর উত্তরটি হলো দেবকুল হলো মন্দিরের মতোই পুজোর জায়গা, তবে এখানে কুষাণ সম্রাটের মূর্তি রাখা হতো। মথুরার একটি দেবকুলের সম্রাট বিন কদফিসের সিংহাসনে বসা মূর্তি পাওয়া গেছে। কুষাণ সম্রাটদের দেবকুল প্রতিষ্ঠার কারণ, একে কুষাণ সম্রাটরা নিজেদেরকে দেবতার সমান বোঝানোর জন্য নানা রকম উদ্যোগ নিতেন। তাদের এই রকমই একটি উদ্যোগ ছিল দেবকুল প্রতিষ্ঠা। 2 বিশাল কুষাণ সাম্রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বাস করত। তাদের সবাইকে একজোট করে রাখার জন্যই কুষাণ সম্রাটরা নিজেদের দেবপুত্র বলে প্রচার করতেন ও দেবকুল প্রতিষ্ঠা করতেন। এরপরে 4 আছে এলাহাবাদ প্রশস্তি বিবরণ দাও। এর উত্তরটি হলো এলাহাবাদ প্রশস্তি। প্রাচীন ভারতের ইতিহাস জানার অন্যতম প্রধান উপাদান হলো বিভিন্ন ধরনের শিলালিপি। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথাও আমরা এলাহাবাদ প্রশস্তি নামক শিলালিপি থেকে জানতে পারি। রচয়িতা ও বৈশিষ্ট্য, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদে সম্রাট সমুদ্রগুপ্তের গুণ কীর্তন করে এক প্রশস্তি উৎকীর্ণ করেন। এটি 33টি লাইনে রচিত। লেখটি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় রচিত। পদ্য ও গদ্য দুটি রীতিতেই রচনাটি পাওয়া যায়। বিষয়বস্তু, এলাহাবাদ প্রশস্তিতে হরিসেন সম্রাট সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত জয়, প্রতিবেশী দেশসমূহের নাম, তাদের সঙ্গে সম্পর্ক ও তার প্রতিভার কথা বলেছেন। এই লিপি থেকে আমরা তার উত্তর ও দক্ষিণ ভারত জয়ের পৃথক 2 ধরনের নীতির কথা জানতে পারি। সমুদ্রগুপ্ত উত্তর ভারতে উন্মূলন নীতি ও দক্ষিণ ভারতে শাসন কার্যের সুবিধার্থে গ্রহণ পরিপক্ষ নীতি অনুসরণ করেছিলেন। প্রথমে এটি এলাহাবাদে কৌশাম্বী গ্রামে ছিল। পরবর্তীকালে মোগল সম্রাট আকবর এটিকে এলাহাবাদ দুর্গে এনে রাখেন। এলাহাবাদ প্রশস্তিতে হরিসেন সমুদ্রগুপ্তের কেবল উজ্জ্বল দিকটিকেই তুলে ধরেছেন ও প্রভূত প্রশংসা করেছেন। তাই এই ধরনের প্রশস্তি থেকে সমস্ত তথ্য সঠিকভাবে পাওয়া যায় না। তবুও সুপ্রাচীন গুপ্ত আমলে ইতিহাস জানতে হলে এলাহাবাদ প্রশস্তি গুরুত্ব অনস্বীকার্য, তাই এটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে বিবেচিত হয়। এরপরে 5 আছে জৈন ও বৌদ্ধ ধর্মের মিলগুলি লেখো। এর উত্তরটি হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের
মধ্যে মিল। একই হচ্ছে প্রবর্তকগণ ক্ষত্রিয়। জৈন ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনই ক্ষত্রিয় ছিলেন। দুয়ে ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা। দুই ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিলেন। তিনে সহজ সরল ভাষায় ধর্মপ্রচার। দুই ধর্মই জনসাধারণের বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় ধর্মপ্রচার করেছিলেন। এরপরে 5 দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। এর উত্তরটি হলো ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার। নারীদের সামাজিক মর্যাদার স্বীকৃতি ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা হ্রাস পায়। বৈদিক যুগে নারীদের অবস্থা। একে যেটা আছে ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা। ঋগ বৈদিক সমাজে কন্যা সন্তানকে উপযুক্ত মর্যাদা দেওয়া হতো। এ যুগে নারীরা বেদ চর্চা করতে পারতেন। নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল। সমাজে নারীরা পুরুষদের সহধর্মিণী ও সহকর্মিণী হিসেবে কাজ করত। গৃহস্থালির ব্যাপারে এরা সর্বময় কর্তৃ ছিল। নারীরা পুরুষদের সঙ্গে ধর্মাচরণ, সাহিত্যচর্চা, যুদ্ধবিদ্যা ও অসিচালনা, সভা সমিতির যোগদান ও অন্যান্য কর্ম সম্পাদন করত। অধ্যাপনা এবং তর্কযুদ্ধেও নারীদের যোগদান লক্ষণীয়। সমাজে পর্দা প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রভৃতি কুপ্রথা প্রচলিত ছিল না, তবে বিধবা বিবাহ সামাজিকভাবে স্বীকৃত ছিল। বিশ্ববারা, অপালা, ঘোষা, লোপামুদ্রা প্রমুখ নারীরা বিদ্যাচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এরপরে পয়েন্ট হচ্ছে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা। পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকটা খর্ব হয়। এই যুগে সমাজে পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় নারীদের ধর্মীয় অধিকার কমে যায়। তারা উপনয়নের অধিকার হারায়। নারীদের রাজনৈতিক অধিকার ও সম্পত্তির অধিকার খর্ব হয়। সমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ ও প্রণ প্রথার প্রকোপ বাড়ে। সতীদাহ প্রথা কঠোর হয়। তবে এই সময় নারীরা উচ্চশিক্ষায় পিছিয়ে ছিলেন না। অনেক নারী সারা জীবন অবিবাহিত থেকে দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন। তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। আবার অনেকে বিয়ের পূর্বে পর্যন্ত বিদ্যাচর্চা করতেন। এদের বলা হতো সদ্যোদাহা। এই যুগের কৃতি মহিলাদের মধ্যে গার্গী ও মৈত্রী উল্লেখযোগ্য। এরপরে 2 দাগে আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মহাজনপদগুলি শাসন ব্যবস্থা কীরকম ছিল। এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মহাজনপদগুলি 2 ধরনের শাসন ব্যবস্থা ছিল। একে রাজতান্ত্রিক ও 2 অরাজতান্ত্রিক। রাজতান্ত্রিক মহাজনপদগুলির শাসন ব্যবস্থায় সবচেয়ে উপরে ছিলেন রাজা। রাজাই ছিলেন প্রকৃত ক্ষমতার অধিকারী। শাসন কার্যে রাজাকে সাহায্য করতেন সবার সদস্যরা, উদাহরণ কাশী, কৌশল, মগধ ইত্যাদি। অরাজতান্ত্রিক মহাজনপদগুলির মধ্যে কয়েকটি অরাজতান্ত্রিক রাজ্য ছিল। এগুলিকে গণরাজ্য বলা হতো। গণরাজ্যগুলিতে উপজাতির লোকেরা বাস করত। গণরাজ্যগুলিতে জনগণ আলাপ আলোচনা করে তাদের কর্তব্য ঠিক করতেন, উদাহরণ বজ্জী ও মল্ল। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 3 দাগে ছত্র নন্দলাল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।